লাল সবুজ কফিনে দেশে ফিরলেন শহীদ ওসমান হাদি। বিকেল ৫টা ৪৮ তার মরদেহ বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হাদির মরদেহ বিমানবন্দর থেকে সরাসরি নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদি নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করার কথা রয়েছে। এসএফ আরিফ জানাচ্ছেন আরো তথ্য। শুক্রবার বিকাল ৫টা ৪৮ জুলাই সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অকুতোভয় এই বীর শহীদের মরদেহ গ্রহণের সময় উপদেষ্টা আদিলুর রহমান সহ উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাকে দেশে আনা হয় লাল সবুজ কফিনে। হাদির মরদেহ দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকা ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। ইনকিলাব মঞ্চের তার সহকর্মীরা সহ এ সময় অনেকেই ভিড় করেন বিমানবন্দরে। স্বাধীন বাংলাদেশটা কেমন হওয়া উচিত, তার বন্দোবস্ত কেমন হওয়া উচিত, তার নতুন নির্বাচনের সংস্কৃতি কেমন হওয়া উচিত, ইনসাফের কাঠামোটা কেমন হওয়া উচিত, এখানকার মানুষের জনপ্রতিনিধিদের ভাষা কেমন হওয়া উচিত, তাদের স্বপ্ন কেমন হওয়া উচিত, তা প্রতিটা জিনিস ওসমান হাদি তার কর্মে, তার পথ চলায় আঙুল তুলে তুলে দেখিয়ে দিয়েছেন। গুলি করে দেশ ছেড়ে পালিয়ে গেল, প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিল, অথচ আমাদের ইন্টারিম গভর্নমেন্ট বা এখানের যত গোয়েন্দা সংস্থা আছে তারা ব্যর্থ হল। এইটা সারা দেশের মানুষ এটা মহা ব্যর্থতা হিসাবে দেখবে, আজীবন দেখবে। জুলাইয়ের অস্তিত্ব আমাদের হাদি ভাই, সেই অস্তিত্বকে ধরে রেখে আমরা আমাদের পথ চলতে চাই। বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হয় ওসমান হাদির মরদেহ। খবর পেয়ে অনেকেই ভিড় করেন হাসপাতালে। দেশবাসীর কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা শান্তভাবে শহীদ ওসমান হাদি ভাইয়ের রক্তের যে শপথ নিয়েছেন, আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের দাবি আদায়ের জন্য মাঠে থাকবেন। কেউ যাতে কোনো ধরনের কোনো স্যাবোটাইজ করে আমাদের ঐক্য বিনষ্ট না করতে পারে এবং কোনো ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, কোনো ধরনের কোনো সংবাদ মাধ্যম, কোনো ধরনের টিভি চ্যানেল বা কোনো ধরনের কোনো প্রতিষ্ঠানে যাতে আক্রমণ না করে সে ব্যাপারে আমরা সবাই যথাসাধ্য চেষ্টা করব। শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। একই সঙ্গে সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জানাজা শেষে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। পরে তাকে দাফন করা হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার হাদির মৃত্যুর খবর শুনে তার আত্মীয় স্বজনরা ছুটে আসেন বাসায়। এই সময় হাদির মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়েছে প্রতিবেশী ও সহপাঠীরা। এদিকে হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। জুলাই বিপ্লবের পরে হাদির মতো একজন বীর যোদ্ধাকে কেন নিরাপত্তা দেওয়া হলো না, এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এদিকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। শাহবাগ মোড়ে রাত থেকে অবস্থানে ছাত্র জনতা। বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে মানুষের সংখ্যা। তারা হাদি হত্যার সাথে জড়িতদের কঠোর বিচার দাবি করছেন। ওসমান হাদির আদর্শ বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। আফজাল হোসেন জানাচ্ছেন বাকিটুকু। বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর শোনার সাথে সাথে রাস্তায় নেমে আসে ছাত্র জনতা। ভোর থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে হাদি হত্যার বিচার চাইছেন তারা। সময় বাড়ার সাথে সাথে বাড়ছে জনসমাগম। হাদি ভাই চলে যাওয়ার পরে কিন্তু আবার আমাদের দেশ যেভাবে জুলাইয়ের সময় গণজাগরণ হয়েছিল, ঠিক একইভাবে গতকাল সে 9টা থেকে আবার আমাদের গোটা বাংলাদেশে একটি গণজাগরণ হয়েছে। তো এর থেকেই সুস্পষ্টভাবে বুঝে আসে বিপ্লবীরা কখনো যায় না, বিপ্লবীদের একজন চলে গেলে আরও 10 জন সামনে এসে দাঁড়ায়। যাকে দেখেই মনে হইতো যে হাদি মানেই বিপ্লব, হাদি মানেই বাংলাদেশ।
তো হাদিরা মরে না, বিপ্লবীরা মরে না, হাদি ভাই আমাদের সবার মাঝে আছেন। ওসমান হাদিকে হত্যা করে তার স্বপ্নের বাংলাদেশকে থামানো যাবে না বলে মন্তব্য বিক্ষোভকারীদের। ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের বিরুদ্ধেও। এগুলো সম্পূর্ণ হলো ভারতের একটি চাল, রয়ের একটি এজেন্ডা। এই দেশ থেকে রয়ের এজেন্ডাদেরকে তাড়িয়ে দিয়ে আমরা ছাত্র জনতার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। ভারতের বিরুদ্ধে আমাদের লড়াই, যতদিন পর্যন্ত রক্ত আছে ইনশাল্লাহ এই ভারতের বিরুদ্ধে আমরা লড়ে যাব। এদিকে ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল সারা দেশ। মধ্যরাত থেকে বিক্ষুব্ধ জনতা ধানমন্ডির ৩২-এ জড়ো হয়ে ভাঙচুর চালায়। কিছু বিক্ষুব্ধ মানুষ অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালায় প্রথম আলো এবং ডেইলি স্টারের কার্যালয়। এছাড়া ভাঙচুর করা হয় ছায়ানট ভবনেও। বিস্তারিত মিফতা গালিবের প্রতিবেদনে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে মস্তিষ্কের অস্ত্রোপচারের পর মৃত্যুবরণ করেন। হাদির মৃত্যুর খবরে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি ৩২-এ জড়ো হয়। ফ্যাসিবাদের বয়ান তৈরির অভিযোগে কিছু মানুষ অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় প্রথম আলো ডেইলি স্টারের কার্যালয়ে। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের যে ব্যর্থতা এবং এই ধরনের ঘটনায় তাদের যে তড়িৎ অ্যাকশন নেওয়ার কথা, সেই বিষয়ে তাদের যে ব্যর্থতা, এই ব্যর্থতা আসলে সমস্ত নজির ছাড়িয়েছে। যে আমরা অন্যায় করব, গুণ করব, খুন করব, ভারতে এসে আমরা আস্তানা নিব, ভারতে আমরা রিল্যাক্সে থাকব, ভারতে ঘুমাবো, আমাদের তো ভারতের বাংলাদেশের সরকার আমাদের নিতে পারবে না। ঘটনাগুলি ঘটছে, এইটাকেও কোনোভাবে এটাকে টলারেন্স সহ্য করার সুযোগ নেই। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলায় ক্ষোভে ফেটে পড়ে মানুষ। বিক্ষুব্ধ জনতা জানায়, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে দলমত নির্বিশেষে দেশের মানুষ ঐক্যবদ্ধ। ইন্টারিম আমরা গঠন করেছি ৫ আগস্টের পর, তাদের প্রত্যেকে এখন নিচে নামানো দরকার, কারণ তারা শরীফ ওসমান হাদির মতো একজন যে বিপ্লবী, তাকেই নিরাপত্তা দিতে পারেনি। তো আপনি আমাদের মতো সাধারণ জুলাই যোদ্ধারা আসলে কোথায় যাবে? আমাদের হাদি ভাইকে হত্যা করা হয়েছে গুলি করার মাধ্যমে। আমরা প্রত্যেকেই হাদি, আমাদের প্রত্যেককেই হত্যা করা লাগবে। গত শুক্রবার দুপুরে রাজধানী পল্টনের বিজয়নগরে সন্ত্রাসীর গুলিতে গুলিবিদ্ধ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল এবং এভার কেয়ারের পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে গতকাল রাতে মারা যায়। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। রাজধানীতে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধকল্পে বিমানবন্দরের সিভিল এভিয়েশন এলাকা, ডোমেস্টিক টার্মিনাল এলাকা এবং এয়ারপোর্ট অভ্যন্তরীণ গোলচত্বর এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি বলেন, রাজধানী বিমানবন্দর এলাকা, কারওয়ান বাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও যমুনা এলাকা সহ ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর সংবাদের পর রাজধানী জুড়ে অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ঢাকার বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দৈনিক প্রথম আলো, দ্য ডেইলি স্টার কার্যালয়ে রাতে হামলার ঘটনায় পত্রিকা দুটি সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের উপরই অনাকাঙ্ক্ষিত ন্যাক্কারজনক হামলা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। এই দুঃসময়ে সরকার পাশে আছে। প্রধান উপদেষ্টা বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের উপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের উপর হামলার শামিল। এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা সৃষ্টি করেছে। টেলিফোন আলাপকালে সংবাদ সম্পাদকদের ও সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। খুব শিগগিরই এই সম্পাদকদের সঙ্গে সাক্ষাৎ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। বিচ্ছিন্ন গোষ্ঠীর দ্বারা সংগঠিত সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। দুপুরে দেওয়া বিবৃতিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সকল নাগরিককে আহ্বান জানানো হচ্ছে, কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংগঠিত সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকুন। সরকার সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমালের ধ্বংসের সকল কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়,
দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে আমরা একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি। যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে, এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা আমরা কোনোভাবেই ব্যাহত হতে দিতে পারি না এবং দেব না। বিবৃতিতে আরও বলা হয়, আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয়, এগুলো একটি গুরুতর জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সেই স্বপ্নের সঙ্গে যার জন্য শহীদ শরীফ ওসমান হাদি তার জীবন উৎসর্গ করেছেন। তার আত্মত্যাগ ও স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের প্রতি অবিচল অঙ্গীকার প্রয়োজন। ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনাও গভীরভাবে নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, নতুন বাংলাদেশে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলীয় 2 কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। এমন পরিস্থিতিতে নিজেদের করণীয় ঠিক করতে রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য সাইরুল কবির খান জানান, জরুরি ভিত্তিতে রাত 8:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরবর্তী মবের ঘটনায় সরকারকে দায়ী করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সব পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। এদেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে হাদির আত্মার মাগফিরাতের জন্য, তখন 2টি গণমাধ্যমিক বরেণ্য সাংবাদিক নুরুল কবির সহ আর অনেকের উপর হীন হামলা সংঘটিত হলো। এর তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি উল্লেখ করেন, সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে। হাদির আততায়ীর বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে। পত্রিকা অফিসে হামলা পরিকল্পিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা বলে অভিহিত করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এসব নাশকতা করে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে গুলশানে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি কথা বলেন। সরকারের সমালোচনা করে তিনি বলেন, আগে থেকে চিহ্নিত জায়গাগুলোতে নিরাপত্তা জোরদার করা উচিত ছিল। সালাউদ্দিন আহমদ আরও বলেন, তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সরকারের সাথে বিএনপি সমন্বয় করছে। সরকার নিরাপত্তার বিষয়ে সরকার সহযোগিতা করছে। 25শে ডিসেম্বর 300 ফিট এলাকায় বড় পরিসরে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে জানান বিএনপির এই সিনিয়র নেতা। যে পতিত ফ্যাসিবাদী শক্তি এবং কিছু দেশীয় এবং আন্তর্জাতিক চক্র আছে যারা বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালী হোক সেটা চায় না, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণটা মসৃণ হোক সেটা চায় না। সুপরিকল্পিত কোনো ষড়যন্ত্র কাজ করছে বলে আমাদের সন্দেহ। তবে ইতিমধ্যে দেশের মানুষ দেখেছে এবং চিহ্নিত করেছে কারা এই হত্যাকাণ্ডগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় এবং কারা এর দায় সুপরিকল্পিতভাবে অন্যের উপরে চাপাতে চায় এবং এরকম হত্যাকাণ্ডের সুযোগ নিয়ে কারা রাজনৈতিকভাবে ফায়দা নিতে চায়, এগুলো দেশের মানুষ দেখেছে, চিহ্নিত হয়েছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছরের কষ্টকর নির্বাসিত জীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তন করবেন, সেটা একটি ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক মুহূর্ত এবং বিগত 55 বছরের জাতীয় ইতিহাসে সেরকম দৃষ্টান্ত যেগুলো আছে তাকেও ছাড়িয়ে যাবে এই ঐতিহাসিক মুহূর্ত। আগামী 55 বছরেও যাতে এরকম কোনো ইতিহাস স্থাপন না হয় সেরকম একটি ঐতিহাসিক মুহূর্ত আমরা তৈরি করতে চাচ্ছি। সারা জাতি সেজন্য প্রস্তুত আছে, সারা দেশের মানুষ অপেক্ষা করছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে লন্ডনে একটি সংবাদ সম্মেলনে তিনি শোক প্রকাশ করেন। তিনি বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী জুলাই যোদ্ধা ও দেশপ্রেমিক। তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। এই সময় জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, আর কোনো দেশপ্রেমিক যোদ্ধাকে হারাতে চান না। ওসমান হাদির জন্য মহান আল্লাহর দরবারে তার রুহের মাগফিরাত ও শাহাদাত কামনা করেন ডাক্তার শফিকুর রহমান। সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং এও অঙ্গীকার দিয়েছেন যারা খুনি তাদেরকে অবশ্যই খুঁজে বের করে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এবং এই ব্যাপারে কোনো শৈথিল্য প্রদর্শন করা হবে না। আমরা সরকারের কাছে বাড়তি আরেকটি কথা অবশ্যই বলবো এবং খুবই সংগত, এটি হচ্ছে জুলাই বিপ্লবীদের জন্য সরকার যেন পর্যাপ্ত
নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। আর একটা সন্তানকে আমরা এভাবে হারাতে চাই না। বিশ্বব্যাপী গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রচারিত হয়েছে ওসমান হাদির মৃত্যুর খবর। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। মৃত্যুর খবরটি মুহূর্তেই সাড়া ফেলে আন্তর্জাতিক অঙ্গনে। আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ গুরুত্ব পায় দুটি গণমাধ্যমে হামলা, ভাঙচুর ও আগুনের খবরও। জুবাইর রহমান জানাচ্ছেন বিস্তারিত। বিশ্ব গণমাধ্যমে আলোড়ন তুলেছে ওসমান হাদির মৃত্যু। আল জাজিরা, বিবিসি, ডয়চে ভেলে, এএফপি সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রচারিত হয় জুলাই গণ অভ্যুত্থানের বিখ্যাত এই নেতার মৃত্যুর খবরটি। বিশ্লেষণ, প্রতিক্রিয়া নিয়ে সংবাদ প্রকাশিত হয় ভারতীয় মূলধারার গণমাধ্যমগুলোতেও। মৃত্যু পরবর্তী বিক্ষোভ আন্দোলনের খবরও উঠে আসে রয়টার্স, এপি সহ বিভিন্ন বার্তা সংস্থাতে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় 9:30টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। দেশের গণ্ডি পেরিয়ে মুহূর্তেই তার মৃত্যুর খবর সাড়া ফেলে আন্তর্জাতিক অঙ্গনে। সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। হাদিকে স্বৈরাচারী আন্দোলনের আলোচিত নেতৃত্ব আখ্যা দেয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। শেখ হাসিনার পতনের পেছনে তার অবদানের বিষয়টি তুলে ধরা হয় প্রতিবেদনে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আর জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেও প্রকাশ হয় ওসমান হাদির মৃত্যুর খবর। এছাড়া এএফপি, আনাদোলুর মতন প্রভাবশালী সংবাদ সংস্থাগুলোয় উঠে আসে খবরটি। ওসমান হাদির মৃত্যুর সংবাদে সরব ভারতীয় মিডিয়া। দেশটির সরকারি বার্তা সংস্থা পিটিআই, এএনআই সহ মূলধারার গণমাধ্যম এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য হিন্দুতেও জায়গা পায় ইনকিলাব মঞ্চের মুখপাত্রের মৃত্যুর খবর। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। রাজধানী এভারকেয়ারে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি চিকিৎসা প্রক্রিয়া শুক্রবার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য, তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এইচ.এম. জাহিদ হোসেন। বিকেলে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে জানিয়ে জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটেনি। তিনি আরও জানান, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এই চিকিৎসা প্রক্রিয়া যেন আল্লাহ অব্যাহত রাখেন, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। উনি আজকে ওনার শরীরের উপর একটা প্রসিডিউর করা হয়েছে, সেটি উনি অত্যন্ত সফলভাবে উনি গ্রহণ করতে পেরেছেন এবং উনি এখন এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে, অর্থাৎ ওনার অবস্থা অবনতি ঘটে নাই। ধন্যবাদ। এদিকে দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানান। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাভেল পাসের জন্য ফর্ম পূরণ করে অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে পাঠান তারেক রহমান। সম্প্রতি তারেক রহমান নিজেই জানিয়েছেন তিনি 25শে ডিসেম্বর দেশে ফিরছেন। সুস্থ দেহ ও সুন্দর মনকে প্রতিপাদ্য করে রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় আয়োজন করে 5 কিলোমিটার ম্যারাথন দৌড়। রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইস্ট ওয়েস্ট স্পোর্টস ক্লাবের আয়োজনে এই ম্যারাথন দৌড়ে অংশ নেয় 2 শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের যান্ত্রিক জীবন এবং পড়াশোনার বাড়তি চাপের বাইরে গিয়ে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য তৈরি হওয়ার পাশাপাশি হতাশামুক্ত জীবন গঠনে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন শিক্ষকরা। মিফতা গালিব জানাচ্ছেন বাকিটুকু। হতাশা এবং যান্ত্রিক জীবনের বাহিরে গিয়ে শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক গঠনে আয়োজিত হয় 5 কিলোমিটার ম্যারাথন দৌড়। রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবের এমন ম্যারাথন আয়োজনে পড়াশোনার বাড়তি চাপের বাহিরে গিয়ে অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থীরা। এখন এমন একটা সময় যাচ্ছে, স্টুডেন্টস অনেক মেন্টাল প্রবলেমস ফেস করে। ম্যাক্সিমাম স্টুডেন্টরা মোবাইলের দিকে বেশি ঝুঁকে গেছে, বা হচ্ছে যে ফিজিক্যাল যে খেলাধুলা করার ওই সুযোগটা পায় না। এই যে একাডেমিক প্রেশার আছে, এর বাইরে গিয়ে মেন্টাল যে হচ্ছে প্রেশারটা আছে, এটা যাতে রিলিজ করতে পারে, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা থাকতে পারে, দ্যাটস ওয়াই আমরা ইভেন্টটা করে থাকি আর কি। মানসিক গ্রোথটা যেন ভালোভাবে উৎপন্ন হতে পারে, সেজন্য প্রতি বছর ভার্সিটি থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব থেকে এই ম্যারাথন আয়োজন করে থাকি। আমার ম্যারাথন ভালো লাগে, আমি এমনিতেও হাতিঝিলে ম্যারাথনে দৌড়াই। ইনশাল্লাহ এই ছোট ইনিশিয়েটিভের মাধ্যমে আমরা আরো সামনে ভবিষ্যতে আরো বড় করে তুলতে পারবো। শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য তৈরি হওয়ার পাশাপাশি হতাশামুক্ত জীবন গঠনে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন শিক্ষকরা। স্টুডেন্টদেরকে ইনভলভ করে এইসব
কাজ করার জন্য, মানে খেলাধুলা কালচারালি ডেভেলপ করার জন্য, যাতে করে স্টুডেন্টরা ফ্রাস্ট্রেশনে না ভুগে, তারা যাতে অন্যান্য দিকে না ছড়ায়। যা ইনসিস্ট করি যে আমাদের ছেলেপেলেরা তারা সুস্থ থাকুক, সুস্থ মন, সুস্থ দেহে সুস্থ মন, এটাই আমাদের নিয়ে। আজকে ভালোই লাগছে, অনেক পার্টিসিপেশন হয়েছে। ম্যারাথন শেষে বিশেষ সম্মাননা স্মারক এবং বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন আগত অতিথিরা। মাদক এবং মোবাইল আসক্তি থেকে বের হয়ে শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশে শরীরচর্চার বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।